গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরো শিডিউল অনুযায়ী আমরা হচ্ছে ট্যাক্সের সম্পর্কে আলোচনা করব, মানে ট্যাক্সের বেসিক কনসেপ্ট, ট্যাক্স পেপারটা কি। নতুন ক্লাস 11-এ সবসময় একটা ব্যাপার থাকে যে ট্যাক্স কস্ট মানে কি, কোনো লিগাল কোনো ম্যাটার পড়বো? একদম কিছুই না। ট্যাক্স সুন্দর, মানে এতটা সুন্দর প্রত্যেকটা পেপার থেকে বেশ লাগবে এক সময়। আর সত্যি কথা বলতে গেলে এন্টার 11+12-এ আমার সায়েন্স আর কমার্সের মধ্যে কমার্সের এই ট্যাক্স অ্যান্ড কস্ট, মানে কস্ট পোর্শন ট্যাক্স পোর্শন জয়েন করে যে পেপারটা হয়, সব থেকে ইজিয়েস্ট এবং সুন্দর পেপার। সব থেকে ভালো মার্কস ক্যারি করা যায়, 40 আউট অফ 40 পাওয়া বড় ব্যাপার নয়। বাট হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে স্যার, আমাদের ঠান্ডা মাথায় সুন্দর করে রিক্যাপ করতে করতে সিস্টেমেটিকভাবে এগোতে হবে। যেমন এক্সাম সিস্টেম আছে, অনেক বেটারভাবে আমরা করতে পারি। আমরা কি আলোচনা করব? দুটো ক্লাস আছে ডেমো। ফার্স্ট ক্লাসে ট্যাক্স সম্পর্কে আমরা জানবো, পরে হচ্ছে আমাদের সিলেবাসে ইনকাম ট্যাক্স সম্পর্কে আমরা জানবো। এই দুটো ডেমো করব, অঙ্ক বেশি করব না, অঙ্ক করার কোনো মানে হয় না, কেন ওটা তো ক্লাসেই করব। বাট তোমাদের যদি মনে হয়েছে যে কোনো পার্টিকুলার চ্যাপ্টারে অঙ্ক আমাকে ইউটিউবে দেওয়া দরকার, তো অবশ্যই দেবো। তো যাই হোক, চলো স্টার্ট করি আজকে ক্লাস। এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, আজকে ক্লাস কতটা বেটার হতে পারে সেটা আমাদের নজর রাখা উচিত। বেসিক কনসেপ্ট একটু লিখে লিখে করবো, আগের থেকে লেখা নেই কেন, অনেক কম টপিক আজকে আছে, বেশি কোনো ক্লাস নেবই না, একদম অল্প সময় নেব আরামসে। ট্যাক্স, স্যার ট্যাক্স মানে কি? কর। দেখো, আমাদের ফেডারেল স্ট্রাকচারে, আমাদের ডেমোক্রেসি কান্ট্রি, ফেডারেল স্ট্রাকচার মানে কি, কিছু জিনিস স্টেট গভর্নমেন্ট দেখে, কিছু জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে, তাই তো? তো এই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী মানে কি, আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সব চাপিয়ে দেয় না, বা আমাদের স্টেট গভর্নমেন্ট সব চাপিয়ে দেয় না। ফেডারেল স্ট্রাকচার কথার অর্থ, যেই জিনিসটা স্টেট গভর্নমেন্ট স্টেট ম্যাটার দেখবে, যেটা সেন্ট্রাল ম্যাটার সেন্ট্রাল ম্যাটার দেখবে। যেমন ডিফেন্স সেন্ট্রাল ম্যাটার দেখবে, ঠিক আছে? পুলিশ প্রশাসন স্টেট গভর্নমেন্ট দেখবে, ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, ঠিক আছে? এডুকেশন সেন্ট্রাল স্টেট মিলে দেখবে। তো আমাদের ব্যাপার আছে যে যেই জিনিসটা সেন্ট্রালের ব্যাপার সেন্ট্রাল দেখবে, যেই জিনিসটা স্টেটের ব্যাপার স্টেট দেখবে, যেটা কনকারেন্ট ম্যাটার, কনকারেন্ট মানে কি, জয়েন্ট ম্যাটার, যেটা সেন্ট্রাল স্টেট দুজনকে দেখতে হয় সেটা দেখবে। যেমন ধরো লিগাল ম্যাটার কে দেখে? সেন্ট্রাল, মানে যত কোর্ট জুডিশিয়াল সিস্টেম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, ঠিক আছে? স্টেটের কিছু কিছু ম্যাটার আছে, যেমন স্টেটের রোড, যেমন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট স্টেটের রোড সিস্টেম দেখে, তাহলে স্টেট ম্যাটার দেখবে। আবার সেন্ট্রাল যেমন ন্যাশনাল হাইওয়ে দেখবে। তো মুদ্রা কথা, আমাদের তো ডেমোক্রেসি কান্ট্রি, আমাদের ফেডারেল স্ট্রাকচার চলে, মানে স্টেট গভর্নমেন্টের যে ম্যাটারগুলো স্টেট গভর্নমেন্ট নিজেই দেখে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে ম্যাটারগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই দেখে, ঠিক আছে? এবার আমাদের ট্যাক্সেরও একটা ব্যাপার আছে, স্যার ট্যাক্স ওইভাবে কাজ করে না। ট্যাক্স যখন কাজ করে তো কিছু সিস্টেমেটিকভাবে কাজ করে। সিস্টেমেটিকভাবে কি করে কাজ করে যদি বলি, আমি ট্যাক্স কি করে পড়বো, তো প্রথমে আমাকে জানতে হবে ল মানে কি। ল, লকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সবকটা ভাগ এক্সপ্লেন করার থেকে বেশি আমি ঠান্ডা মাথায় যদি এক একটা ভাগকে ভাবি, তাহলে কি হয়? ল এর মধ্যে অ্যাক্ট আসে, অ্যাক্ট মানে আইন। যেমন ধর আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ইনকাম ট্যাক্স ল, সরি, ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলা হচ্ছে। ইনকাম একটা ট্যাক্স, ইনকামের উপর যে ট্যাক্স তাকে ইনকাম ট্যাক্স বলে। আমি আসবো এটাকে নিয়ে ডিটেলে। আমি আগে বলি কি করে আমাদের পড়াশোনা স্টার্ট করি। ল হচ্ছে একটা পুরো সিস্টেম। ল কি? একটা পুরো সিস্টেম। এর মধ্যে অ্যাক্ট আছে, অ্যাক্ট মানে স্যার যেমন এক্সাম্পল অনুযায়ী, আমি এক্সাম্পল সেট করছি, হ্যাঁ, আমি কিন্তু ইনকাম ট্যাক্স বোঝাচ্ছি না। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ভালো করে বোঝো। ল কি, ইনকাম ট্যাক্সের যে ল আছে তার মধ্যে অ্যাক্ট পড়ে। তার মানে স্যার কেউ যদি তোমাকে বলে স্যার অ্যাক্ট বড় না ল বড়, স্যার ল বড়। ল এর মধ্যে কি আসছে? অ্যাক্ট আসছে, ভালো করে বুঝতে হবে। ল এর মধ্যে কি আসছে? অ্যাক্ট আসছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। রুলস আসে, ও স্যার রুলস জিনিসটা কি সব বোঝাবো, আগে একটু টুকে নিই কি কি আসে। যেমন স্যার
ইনকাম ট্যাক্স রুলস 1962। খুব ধরে ধরে বোঝাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সার্কুলার অন নোটিফিকেশন, ঠিক আছে। কোর্ট অর্ডার, তারপরে অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। খুব ঠান্ডা মাথায় আমরা বুঝবো, হ্যাঁ, পুরো সিস্টেমগুলো নিয়ে বুঝবো আমরা, খুব ইজিলি বুঝবো, হেভি সুন্দর জিনিস। স্যার আমি ট্যাক্স সম্পর্কে পড়ছি, ট্যাক্স কি করে পড়তে হয়, আমাদের কি জানতে হবে, আমাদের বইয়ে কি থাকবে, আমি জিনিসটা কি করে স্টার্ট করব। দেখো, ট্যাক্স মানে লয়ের সমষ্টি, ঠিক আছে। ল হচ্ছে মেন, মেন হচ্ছে কি ফাদার হচ্ছে কি ল, তা মেন ফাদারকে ল। লয়ের একটা ভাগ থাকে অ্যাক্ট, যেমন ধরো ইনকাম ট্যাক্সের যে ল আছে, ইনকাম ট্যাক্স লয়ের ভাগ হচ্ছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অ্যাক্টের মধ্যে কি করতে হবে সেগুলো লেখা থাকে, কি কি করতে হবে, মানে তুমি যে কি কাজ করবে, তুমি ট্যাক্স দেবে, তুমি কার ওপর ইনকাম ক্যালকুলেট করবে, কার ওপর কি আছে, সমস্ত কিছু প্রভিশন এর মধ্যে লেখা আছে। লয়ের মধ্যে কি লেখা আছে, অ্যাক্টের মধ্যে প্রভিশন মানে কি 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 করব, ভালো করে বোঝো। ল, ল আন্ডার অ্যাক্ট, অ্যাক্টের মধ্যে লেখা আছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে কি 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 করব। এটা কবে এসেছিল, এটা এসেছিল স্যার 1961। খুব ঠান্ডা মাথা বুঝতে হবে, কোনো অ্যাক্ট ছোট হাতের এসিটি অ্যাক্ট মানে প্রভাব, বড় হাতে এসিটি অ্যাক্ট মানে আইন, এই অ্যাক্ট মানে আইন। তাই আইনটার পাশে সাল লিখতে হয়, সাল লেখা মানে 1961 সালে আইনটা আসে। তাহলে আমার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভালো করে বুঝবো, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট এসেছিল কবে 1961। আর অ্যাক্টের মধ্যে কি লেখা আছে, ইনকাম ট্যাক্সের সমস্ত রুলস লেখা আছে, যা যা ইনকাম ট্যাক্সে করতে হবে সব লেখা আছে, আমাকে জানতে হবে। আমি কি অঙ্ক করার আগে আমার বেসিক ফান্ডামেন্টাল জিনিস জানা দরকার। লয়ের মধ্যে কি লেখা আছে, অ্যাক্ট লেখা আছে, অ্যাক্ট মানে কি যে আমি কি কি করব। রুলস, রুলস যেমন ইনকাম ট্যাক্স রুলস, এটা ছিল 1962। রুলস মানে কিভাবে করব, যেমন ধরো আমাদের বলা হয় স্যার ইনকাম ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্ন ভরতে গেলে কিভাবে করব সেটা হচ্ছে জানতে হবে, কিভাবে করব কি কি করব। খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝো, একদম রিল্যাক্সে। স্যার ইনকাম ট্যাক্স রুলের মধ্যে কি আসবে, কিভাবে করব। অ্যাক্ট মানে কি 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 করব, মানে আমাকে এই কাজটা করতে হবে। যেমন ধরো আমি তোমাদের বলছি তোমাদের হোমওয়ার্ক করতে হবে, তোমাদের থিওরি পড়তে হবে, তোমাদের এই এই থিওরিগুলো পড়ো, এর ভেতরে এই এই জিনিস আছে, এটাকে বলা হয় অ্যাক্ট। স্যার আমি কি করে পড়বো, সকালবেলা ঘুম থেকে উঠবে, এই সময় বাংলা পড়বে, তারপর হচ্ছে রেস্ট নিয়ে অ্যাকাউন্টেন্সি করবে, তারপরে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে উঠে কস্ট ট্যাক্স করবে, তারপরে রেস্ট নিয়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে তুমি ইংলিশ পড়বে। এই যে কখন কি করবে, কিভাবে করবে, সেটা রুলসে বলা হয়েছে। তো যে কোনো লয়ের অ্যাক্ট মানে কি কি করব, রুলস মানে কিভাবে করব। সার্কুলার নোটিফিকেশন অনেকে বোঝে না। সার্কুলার নোটিফিকেশন ব্যাপারটা কি, সার্কুলার নোটিফিকেশন হচ্ছে ধরো কোনো একটা ল মানে অ্যাক্ট গভর্নমেন্ট বলে দিল যে এমন একটা অ্যাক্ট, আর লয়েড অ্যাক্ট কি গভর্নমেন্ট বলে দেয়, বলে দেওয়ার পর ওই অ্যাক্ট নিয়ে ধরো কোনো কনফিউশন তৈরি হয়ে গেল যে হ্যাঁ একটা ম্যাটার বলেছে, গভর্নমেন্ট কি বলতে গেছে বুঝতে পারছি না, হতেই পারে, কেন লয়ের অনেক সময় ব্যাপার থাকে, প্রাবধান থাকে, কেউ বোঝে এইটা কেউ বোঝে অন্যটা, থাকতেই পারে যে কোনো কিছু লতে, ইনকাম ট্যাক্স রিলেটেড নয়, জিএসটি রিলেটেড নয়, যে কোনো কোনো কিছুতে আমাদের যদি বলে স্যার ঠান্ডা মাথায় বুঝবো, স্যার আমাদের যে অ্যাক্টে যা যা বলেছে এটা কনফিউশন হয়ে গেছে, কী করে করব। যেমন ধরো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি, ধরো 5টা অঙ্ক দিয়েছি, ও স্যার অঙ্কটা কীভাবে করব, খাতার কোন জায়গাটা করব আমি বুঝতে পারছি না, থাকে না, সেটাকে ক্লারিফিকেশন বা নোটিফিকেশনের দ্বারা গভর্নমেন্ট বলে দেয় যে দেখো এই ক্লারিফিকেশন বা এই নোটিফিকেশনের দ্বারা আমি তোমাকে বলে দিলাম যে তুমি কি করে এটা করতে পারো, তোমাদের সমস্যাকে সমাধান করলাম। তাহলে স্যার ট্যাক্স, ট্যাক্স যখন পড়ছি বেসিক ইনকাম ট্যাক্স, বেসিক ট্যাক্স পড়ছি, তো ল আমাকে জানতে হবে। ল এর মধ্যে অ্যাক্ট আছে,
যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে 1961, তার মধ্যে কি কি করব, ইনকাম ট্যাক্স রুল আছে 1962, কিভাবে করব, সার্কুলার নোটিফিকেশনে কি কি করব, তার মধ্যে যদি কনফিউশন তৈরি হয় তখন আমাদের সার্কুলার নোটিফিকেশন বলে দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের 3 ধরনের কোর্ট সিস্টেম থাকে। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, যেমন ধরো আমাদের বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট বা আমাদের ব্যারাকপুর ডিস্ট্রিক্ট কোর্ট থাকে না, তেমনই থাকে হাইকোর্ট, তেমনই হচ্ছে সুপ্রিম কোর্ট। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে স্যার, জুডিশিয়াল সিস্টেমে ডিস্ট্রিক্টে যে কোর্ট থাকে না, ডিস্ট্রিক্টের সর্বোপরি, বুঝলাম না, জুডিশিয়াল সিস্টেমে ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে, জুডিশিয়াল সিস্টেমে ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে ওই ডিস্ট্রিক্টের সবার ওপরে। তা ডিস্ট্রিক্ট কোর্ট যদি কিছু বলে দেয়, যেমন ধরো ব্যারাকপুর সাব ডিস্ট্রিক্ট কোর্ট যদি কিছু বলে দেয়, সেটা ডিস্ট্রিক্টের উপর লাগু হবে। বুঝতে পারছি? তাহলে স্যার কি বললেন, কোর্ট, আমাদের যে কোর্ট থাকে, আমাদের ন্যায়পালিকা, কোর্টের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে বহুত ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্টের জন্য, মানে ডিস্ট্রিক্টের জুডিশিয়াল সিস্টেমের সর্বোপরি, মানে ওই কোর্ট যদি কোনো অর্ডার দিয়েছে সেই অর্ডারটা ডিস্ট্রিক্টকে মানতে হবে। ধরো ইনকাম ট্যাক্স নিয়ে বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে কোনো অর্ডার দিয়েছে, ওই ডিস্ট্রিক্টকে মানতে হবে। বুঝে গেছে? তাহলে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কোর্ট আছে বা দুটো করে কোর্ট আছে। যেই কোর্ট যা বলবে তার জুরিসডিকশনে সেটাকে মানতে হবে। যেমন ধরো আমি বলি নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট যেটা আছে, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট যা অর্ডার দেবে নদিয়া ডিস্ট্রিক্টকে মানতে হবে রুলস। তেমনই তোমার যদি বলে যায় যে কুচবিহার ডিস্ট্রিক্ট কোর্ট যা অর্ডার দিয়েছে, কোচবিহার ডিস্ট্রিক্ট কোর্ট যেটা অর্ডার দেবে কোচবিহারে সেটা মানতে হবে। ঠিক, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কোর্টে যে অর্ডার দেবে সাউথ চব্বিশ পরগনা সেটা মানতে হবে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্ট যাটা অর্ডার দেবে সেটা তাকে মানতে হবে। ঠিক, ডিস্ট্রিক্ট কোর্টের উপরে আছে হাইকোর্ট। হাইকোর্ট স্টেটের শেষ কথা বলে, মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কোর্ট শেষ কথা যেমন বলছে, তেমন পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতা যে আছে ওটা পুরো পশ্চিমবঙ্গকে শুনতে হবে, সমস্ত সবাইকে শুনতে হবে। মানে পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট, হাইকোর্ট যা বলবে তাই শুনতেই হবে, যদি না শুনেছে হবে না, শুনতেই হবে। তা হাইকোর্ট যখন কোনো কথা বলবে ওই স্টেটকে শুনতে হয়। যেমন ধরো উত্তরপ্রদেশ হাইকোর্ট যা বলবে উত্তরপ্রদেশকে শুনতে হবে, গভর্নমেন্ট জনগণ সবাইকে। বিহারের হাইকোর্ট যা বলবে তাই শুনতে হবে, দিল্লি হাইকোর্ট যা বলবে দিল্লিকে শুনতে হবে, মহারাষ্ট্র হাইকোর্ট যা বলবে মহারাষ্ট্রকে শুনতে হবে। তো একটা স্টেটে একটাই হাইকোর্ট হয়, সেই হাইকোর্ট যা বলবে তাই শুনতে হবে। যেমন ডিস্ট্রিক্টের একটার বেশি ডিস্ট্রিক্ট কোর্ট হতে পারে, আমাদের নর্থ চব্বিশ পরগনাতেই বোঝা যায়, কিন্তু হাইকোর্ট স্টেটের একটাই হয়, হাইকোর্ট যেটা বলবে সেটাকে শুনতে হবে। ঠিক আছে, এবার তাহলে হাইকোর্ট যদি কোনো অর্ডার দেয় সেটাকে শুনতে হবে। এবার ধরো আমাদের ইনকাম ট্যাক্স রিলেটেড বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রিলেটেড বা এক্সেস ডিউটি রিলেটেড যদি কোনো কথা বলা হয়, হাইকোর্ট ভালো করে বোঝা আছে, যদি কোনো কথা বলা হয় হাইকোর্ট, তাহলে আমাদের পুরো স্টেটকে সেটা শুনতে হবে। ঠিক তেমনই ভারতবর্ষের সর্বোপরি কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেশের একমাত্র সর্বোচ্চ আদালত। তা সুপ্রিম কোর্ট যা বলবে, ভালো করে বোঝো, সুপ্রিম কোর্ট যা বলবে দেশকে পুরো শুনতে হবে। আমরা বাউন্ড, আমরা বাউন্ড আছি শোনার। তাহলে স্যার ডিস্ট্রিক্ট কোর্ট যা বলবে ডিস্ট্রিক্ট শুনবে, হাইকোর্ট যা বলবে হাইকোর্ট মানে স্টেট শুনবে, সুপ্রিম কোর্ট যা বলবে শুনবে। এবার লয়ের একটা ব্যাপার আছে, কোর্ট যদি কোনো অর্ডার দিয়ে দেয়, কোর্ট যদি কোনো অর্ডার দিয়ে দেয় যে এটাকে তোমার নতুন করে নিয়ে আসো বা এটাকে তুমি চেঞ্জ করে দিলাম, তাহলে পুরো সিস্টেমটা লাগু হবে লয়ের মধ্যে। তাহলে স্যার লয়ের প্রথম ভাগটা আছে অ্যাক্ট। অ্যাক্টে কি বলা হয়েছে, অ্যাক্টে কি বলা হয়েছে যে কি কি করবে, রুলসে কি বলা হয়েছে কিভাবে করবে। সার্কুলার বা নোটিফিকেশন কি করে, সার্কুলার নোটিফিকেশন হচ্ছে যদি কোনো কিছু ক্লারিফিকেশন দিতে হয় তোমাকে, কোনো জিনিস বুঝতে পারছি না অ্যাক্ট বা রুলে, সেটা ক্লারিফাই করে দেবে। আর কোর্ট অর্ডার কি হচ্ছে কি নতুন কিছু, ওই কোর্ট অর্ডার অনুযায়ী চলতে হবে। আমি কি বুঝতে পারছি? একদম ঠান্ডা মাথায় গেছে? যদি এতটা ঠিক হয়, লাস্টের টপিকটা আমরা বুঝবো। স্যার ইনকাম ট্যাক্স নিয়েই বলি, ইনকাম ট্যাক্স কবে এসেছিল? 1961 সালে, খুব ইম্পর্টেন্ট ডেট। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু ইনকাম ট্যাক্স মানে ইনকামের উপর ট্যাক্স যে নিতে পারবে সেটা এসেছিল 1961 সালে। ঠিক আছে, এবার 61 সালে যে রুলসটা বানানো হয়েছিল বা একটা বানানো হয়েছিল, ওটা আজকে 2026-এ তো ইমপ্লিমেন্ট হয় না। পুরোপুরি কি ইমপ্লিমেন্ট হয়? হ্যাঁ হয়, সম্পূর্ণ ইমপ্লিমেন্ট হয়,
মানে ধরো 1961 সালের যে রুলসগুলো চলতো সেটা কি এখন ইমপ্লিমেন্ট হবে? বা আমি বলি আমার ঠাকুরদা যে রুলটা ফ্যামিলির মধ্যে চালিয়েছিল সেটা বাবা মা মেনেছে সব? না, কিছু চেঞ্জ করেছে। বাবা মা যেটা মেনেছে সেটাকে আমরা মানছি? না। আমাদের ছেলে মেয়ে কি আমাদের রুল পুরো শুনবে? না। আমরা রুলটাকে মডিফিকেশন করি না? করি তো। ফ্যামিলির রুল তো মডিফিকেশন চলে। তো যেই রুলস, ভালো করে বুঝতে হবে, যেই রুলস ভালো করে ঠান্ডা মাথায় আমাদের 1961 সালে তৈরি হয়েছিল সেটা তখনের জন্য বেস্ট ছিল। মানে 1961 সালে যেই আইনটা তৈরি হয়েছিল সেই আইনটা 61 জন্য ঠিক ছিল, 62 জন্য ঠিক ছিল। আস্তে 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 ভালো করে বোঝো, আস্তে 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 এখন এই 70 72 75 বছর পর আমাদের এই আইনটা কি হয়েছে, এখন চেঞ্জের দরকার। এবার একবারে চেঞ্জ করা যায় না। তুমি কি তোমার টাইটেল একবার চেঞ্জ করে দাও? একদমই না। ব্যবহার কি একবারে চেঞ্জ হয়ে যায়? না। ছোটবেলা একটা ব্যবহার ছিল, বড় হলে একটা ব্যবহার চেঞ্জ হয়েছে, হয়েছে কি না? তেমনই কোনোদিনও একবারে চেঞ্জ হয় না। তো প্রতি বছর আমাদের যে ইনকাম ট্যাক্সের কিছু জিনিস চেঞ্জ হয়। কত পার্সেন্ট চেঞ্জ হয়? 10%-এর কাছাকাছি। সব চেঞ্জ করে না, কিছু স্যার 10% কি ফিক্সড? একদম না। 10% ফিক্সড না, আমি বললাম এক্সাম্পল পারপাস 10% চেঞ্জ করতে পারে। যেমন আমি বলি ইনকাম ট্যাক্স তাহলে কি 90%-এর কাছাকাছি সেম থাকে, প্রতি বছর 10% চেঞ্জ হয়। যেমন কি করে হয়? যেমন আমরা জানি স্যার বাজেটে, বাজেটে ইনকাম ট্যাক্সে কি থাকে বলো? বাজেটে ইনকাম ট্যাক্সের রেট থাকে না? আমরা রেট চেঞ্জ করে দিই না, রেট অফ ট্যাক্স। এক্সেমশন, এক্সেমশন মানে ছাড়। হ্যাঁ, আমি রেট চেঞ্জ করি, ছাড় চেঞ্জ করি, করি তো। ইনকাম ট্যাক্সে ছাড় চেঞ্জ করে দিই না, যে এত ছাড় আছে এখন ট্যাক্সে, ট্যাক্সের রেট চেঞ্জ হয়ে গেল 5% থেকে 10% দেখবে শুনবে যখন আমাদের বাজেট ডিক্লেয়ার হয়। বাজেট কবে ডিক্লেয়ার হয়? 1 ফেব্রুয়ারি এভরি ইয়ার, ফেব্রুয়ারি মাসে 1 তারিখে। আর 1 তারিখে যখন বাজেট ডিক্লেয়ার হয় তখন অটোমেটিকলি আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, হয়ে যায় কিন্তু। এই চেঞ্জেসটাকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। অ্যানুয়াল মানে বার্ষিক, মানে বছরে, এক ইয়ারকে, ওয়ান ইয়ারকে অ্যানুয়াল বলে। ফাইন্যান্স অ্যাক্ট, অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট, ভালো করে বোঝো ঠান্ডা মাথায়, খুব রিল্যাক্সে বুঝতে হবে। ল, ল এর মধ্যে অ্যাক্ট আছে, অ্যাক্টের মধ্যে কি থাকে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 90%, ইনকাম ট্যাক্স রুল 1962, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আমি ইনকাম ট্যাক্স একটা এক্সাম্পল পারপাস নিচ্ছি, ল এর মধ্যে এগুলো ভাগ থাকে। অ্যাক্টের মধ্যে কি আছে? কি কি করব, রুলসের মধ্যে কি আছে কিভাবে করব। একটা রুলের মধ্যে কিছু বুঝতে পারলাম না, গভর্নমেন্ট সার্কুলার নোটিফিকেশনে বলে কোর্ট অর্ডার, কি কোর্ট একটা নতুন কিছু নিয়ে আসলো যে এটা ভুল আছে অ্যাক্টে, ওটাকে ঠিক করো। যদি অর্ডার দেয় সেটাকে পুরো মানতে হবে। ডিস্ট্রিক্ট কোর্ট বলে ডিস্ট্রিক্ট মানবে, হাইকোর্ট বলে স্টেট মানবে, সুপ্রিম কোর্ট বলে দেশ মানবে। আর অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট প্রতি বছর গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কিছু জিনিস ট্যাক্সে চেঞ্জ করে, এটা গভর্নমেন্টের অধিকারের মধ্যে পড়ে, তাই এটাকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। সেই চেঞ্জেসটাকে বলা হয় বাজেট। এর একটা নাম কি? বাজেট। কিন্তু যখন দেখবে বাজেট পড়া হয় ওই লাল কাপড়ের মধ্যে, যেমন নির্মলা সীতারামন জি আনেন যে হ্যাঁ এটা আমাদের বাজেট, ওখানে লেখা থাকে অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট লেখা থাকে, বুঝতে পেরেছি? তো মাথায় রাখতে হবে অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট হচ্ছে এমন একটি অ্যাক্ট যে অ্যাক্টে প্রতি বছর গভর্নমেন্ট কিছু চেঞ্জ করে। তাহলে আমরা ল সম্পর্কে একটা বেসিক ফান্ডামেন্টাল জানলাম। ল একা নয়, ল এর সাথে অনেক কিছু জয়েন্ট হয়ে কাজ হয়। ল একা কাজ করে না, অনেক কিছু জয়েন্ট হয়ে কাজ চলে, বুঝেছি? ল যখন অনেক কিছু জয়েন্ট নিয়ে কাজ করে এইভাবে চলতে থাকে, ঠিক আছে? এবার আমরা ল কি করে পড়ব? এটা 100% অ্যাকুরেট নয়, বাট একটা নর্মাল কনসেপ্ট যেটা দিয়ে তোমরা বই পড়া শুরু করতে পারো, ঠিক আছে? ধরো আমাদের একটা বই আছে, বুকস, ধরো ট্যাক্সের বই, ট্যাক্সের বই আছে আমার কাছে, ঠিক আছে? ট্যাক্স বুকস, ওকে, যেটা আমরা পাবো। এই ট্যাক্সের বুকসের মধ্যে কি করে হয়, কতগুলো চ্যাপ্টার থাকে। ধর 5টা চ্যাপ্টার আছে, তো 5খানা চ্যাপ্টার আছে, তাহলে আমাদের কাছে কি আছে? ট্যাক্সের বই। তার মধ্যে কি আছে? চ্যাপ্টার, ঠিক আছে?
চ্যাপ্টারের মধ্যে কি আছে, টপিকস, যে কোন টপিকটা পড়বো চ্যাপ্টারে, টপিক্সের মধ্যে কি ঢুকছে, পয়েন্ট। তা প্রথমে আমার কাছে কি আছে, এটা ট্যাক্স পড়তে গেলে কাজে লাগে, ঠিক আছে। আমরা যখন ট্যাক্স পড়বো, কিভাবে পড়বো বুঝে বুঝে, একটা ট্যাক্সের বই আছে, তার মধ্যে চ্যাপ্টার আছে, তার মধ্যে টপিকস আছে, তার মধ্যে পয়েন্ট আছে। এবার স্যার এই ট্যাক্সের বইকে কি বলে জানো, আমি ভারতে যখন আমরা কিছু পড়তে চাই, ভারতবর্ষে আইনকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ও, তা ভারতবর্ষে যত রকমের আইন আছে ওর মেন বই কোনটা, আমাদের ভারতবর্ষের সংবিধান। যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে বলা হয় অ্যাক্ট। স্যার কিরকম স্যার অ্যাক্ট, যেমন ধরো ইনকাম ট্যাক্স অ্যাক্ট, জিএসটি অ্যাক্ট, এগুলো এক একটা অ্যাক্ট, ঠিক আছে। তো ভারতবর্ষে আমি যদি বইকে ভাবি, একটা বই, বইয়ের মধ্যে চ্যাপ্টার থাকে, পয়েন্ট থাকে, এই টপিক থাকে, পয়েন্ট থাকে। তা ভারতবর্ষের মধ্যে যখন পড়া হয়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে মেন বইটা, তার মধ্যে একটা অ্যাক্ট, যেমন ধরো ইনকাম ট্যাক্স অ্যাক্ট, জিএসটি অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, এরকম বিভিন্ন অ্যাক্ট থাকে। ভালো করে বুঝতে পারছি। টপিক হলে ওটাকে বলা সেকশন, পয়েন্ট হলে বলা হয় সাবসেকশন। তাহলে স্যার এতদিন ধরে আমরা জানতাম না সেকশন কাকে বলে, সাবসেকশন কাকে বলে, আমরা এখন জানতে পারলাম যে ব্যাপারটা কি। একটা বই, যেমন একটা আইন পড়বো, আইনের যে টপিকগুলো থাকে ওগুলোকে সেকশন দিয়ে মেনশন করা হয়, যেমন সেকশন 1, সেকশন 2, সেকশন 3। আর সাবসেকশন মানে ওর সাব পয়েন্টগুলো, মানে ওর টপ পয়েন্টগুলো, ঠিক আছে। তাহলে আমরা যখন ট্যাক্সের বই পড়বো আমাদের মাথা থাকবে স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে, যেটা আমরা পড়ছি একটা ভাগ, কি করে পড়ছি, অ্যাক্ট অনুযায়ী পড়ছি। আর অ্যাক্ট, আমি ধরো ইনকাম ট্যাক্স অ্যাক্ট পড়ছি, তো আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা পার্ট পড়ছি। ওই অ্যাক্টের মধ্যে যখন পয়েন্ট, টপিক, টপিক হচ্ছে সেকশন, টপিকের মধ্যে ঢুকে যাবে কি সাবসেকশন, এইভাবে আমাদের বইটা পড়তে হয়, ঠিক আছে। তাহলে স্যার আজকে আমরা কি শিখছি, ট্যাক্সের বেসিক কনসেপ্ট। আমি আগে ল শিখলাম, লয়ের 5টা ভাগ, অ্যাক্ট, রুল, সার্কুলার নোটিফিকেশন, কোর্ট অর্ডার আর অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। আমি কি করে পড়বো স্যার, সেকশন সাবসেকশন সম্পর্কে আজকে আমরা জানলাম যে স্যার ট্যাক্সের বইটাকে কনস্টিটিউশন ইন্ডিয়া বলে, চ্যাপ্টার বলে, টপিকস আর পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা শিখব 3 নম্বর পয়েন্ট, ট্যাক্স ক রকমের। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জিজ্ঞাসা করে, পরীক্ষা প্রচুরবার কোশ্চেন এসছে, স্যার ট্যাক্স ক রকমের। ট্যাক্স 2 রকমের, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এখন ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। স্যার ডাইরেক্ট ট্যাক্স কিরকম, ডাইরেক্ট ট্যাক্স ব্যাপারটা বোঝাও, চলো বুঝি। বুঝি, মিস্টার সেন একজন ব্যক্তি, মিস্টার সেন একজন ব্যক্তি, আর এদিকে আছে গভর্নমেন্ট, ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কথা বললাম, জাস্ট এক্সাম্পল পারপাস নিচ্ছি। মিস্টার ব্যক্তি ইনকাম করেছে 10 lakhs, এক্সাম্পল নিলাম জাস্ট,
স্যার একটা মিস্টার সেন ইনকাম করেছে 10 লাখ এবং ট্যাক্স দিচ্ছে, সুবিধার জন্য নিলাম, ট্যাক্স এইভাবে ক্যালকুলেট হয় না, স্ল্যাব আছে 10%, মানে কত, 10 লাখের 10% 1 লাখ টাকা। তাহলে মিস্টার এ সেন একজন ব্যক্তি, সে হচ্ছে 10 লাখ টাকা ইনকাম করেছে, তার ট্যাক্সের 10%, আমি জাস্ট এক্সাম্পল নিলাম, হ্যাঁ, ট্যাক্সের এরকম হয় না, কিরকম হয় আমরা আস্তে আস্তে শিখবো, কেন ওটা আলাদা চ্যাপ্টার একটা, বাট আমরা বোঝার জন্য এক্সাম্পলটা সেট করছি। 10 লাখ টাকা ইনকাম করে তার 10% তাকে ট্যাক্স দিতে হবে, মানে কি 1 লাখ টাকা দিতে হবে। সেই ব্যক্তি সেন্ট্রাল গভর্নমেন্টকে ডাইরেক্ট এই ট্যাক্সটা দিয়ে দিল 1 লাখ টাকা, ও নিজে ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিয়েছে না ট্যাক্সটা, এটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। তাহলে স্যার কোনো ব্যক্তি নিজের ট্যাক্স যদি নিজে গভর্নমেন্টকে দিয়ে দেয় ক্যালকুলেট করে বা কাউকে দিয়ে ক্যালকুলেট করিয়ে, তখন তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। তার ডাইরেক্ট ট্যাক্স তাকে বলে কোনো ব্যক্তি, ভালো করে বোঝ, কোনো ব্যক্তি যদি ট্যাক্স গভর্নমেন্টকে দেয় নিজের পকেট থেকে, ওন পকেট থেকে, নিজের ইনকামের ওপর বা যে কিছু হোক, এটা ইনকাম ট্যাক্সের কথা বলছি বলে ইনকামের ওপর, তাই এটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি নিজের ট্যাক্স নিজে গভর্নমেন্টকে দেবো, ঠিক আছে। স্যার ইনডাইরেক্ট ট্যাক্স ব্যাপারটা কি, এখানে বোঝায় ইনডাইরেক্ট ট্যাক্সটা ঠান্ডা মাথায়, হ্যাঁ। ডাইরেক্ট ট্যাক্স মানে কোনো ব্যক্তি নিজের ট্যাক্স নিজে গভর্নমেন্টকে দিল, ইনডাইরেক্ট ট্যাক্স বুঝবো। রেডি? মিস্টার বোস, ঠিক আছে, একজন কি ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার মানে যে মাল তৈরি করে, মিস্টার বোস কি একজন ম্যানুফ্যাকচারার, ঠিক। মিস্টার দাস, ভালো করে, মিস্টার বোস হচ্ছে ম্যানুফ্যাকচারার, মিস্টার দাস ইনি হচ্ছেন ট্রেডার। কি বলছো স্যার এসব, ট্রেডার ম্যানুফ্যাকচারার, বিএসটিডি ক্লাসে বুঝবো তো, বিএসটিডির মধ্যে। মিস্টার বোস হচ্ছে ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার মানে যে মাল তৈরি করে, ট্রেডার মানে যে মাল বেচে। ধরো আমি তোমাদের বলছি কেশবের চানাচুর, কেশবের একটা ফ্যাক্টরি আছে, সেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে চানাচুর, বেচে কে, দোকানদার, দোকানদার হচ্ছে ট্রেডার। যেমন ধরো গোদরেজ কোম্পানি ফ্রিজ বানায়, বেচছে কে, গেটি স্ট্যান্ড, গোদরেজ কোম্পানি যে বানাচ্ছে সে ম্যানুফ্যাকচারার, গেটি স্ট্যান্ড ট্রেডার। মাথা থাকবে। অ্যাপেলের ফোন বানায় অ্যাপেল কোম্পানি, সে ম্যানুফ্যাকচারার, বেচে কি ইমাজিনের স্টোরে, ইমাজিন হচ্ছে মেন ডিলার, তাহলে অ্যাপেলের স্টোরে ইমাজিন যে বেচে সেটা কি হলো, ট্রেডার। বুঝতে পারছি? তাহলে স্যার ম্যানুফ্যাকচারার যে মাল তৈরি করে, ট্রেডার মানে যে মালটা বেচে। কাকে বেচবে? C1 মানে কাস্টমার 1, C2 মানে কাস্টমার 2, C3 মানে কাস্টমার 3। অ্যাকাউন্টসে বেসিক কনসেপ্ট দেখে নেবে, হ্যাঁ, আমার ক্লাসটা, কাস্টমার ব্যাপারটা বুঝে যাবে। তাহলে মিস্টার বোস একজন ম্যানুফ্যাকচারার, মিস্টার দাস একজন ট্রেডার, আর সি ফর কাস্টমার, বুঝে গেছি, শর্টে লিখলাম, ভালো করে বুঝবো আমরা, একদম কনসেপ্ট। রেডি? ধরো আমি ফ্রিজের কথা বলছি, এলজির ফ্রিজ, তো এলজির ফ্রিজ বানায় মিস্টার বোস, ওকে, এলজির ফ্রিজ বানায় মিস্টার বোস, সাপোজ এক্সাম্পল দিলাম, এক্সাম্পল পারপাস নেবা, হ্যাঁ। এবার ইনি কি ডাইরেক্ট কাস্টমারকে বেচবে না, ইনি কি করে মালটাকে বানাচ্ছে, ইনি কি করে মালটাকে বানাচ্ছে, বানিয়ে কি করলো, মিস্টার দাসকে পাঠালো, ঠিক আছে, কত টাকা, 1 crore, 1 CR মানে 1 কোটি টাকার ফ্রিজ পাঠিয়ে দিল, ঠিক আছে। 1 কোটি না করে না, এটাকে 1.5 কোটি করি, 1.5 CR,
ঠিক আছে? তাহলে মিস্টার বোস 1.5 কোটি টাকা ফ্রিজ বানিয়ে মিস্টার দাসকে পাঠালো, বললো কি দেখো তুমি মালটা বেচে দাও, ঠিক? তাহলে মিস্টার বোস ম্যানুফ্যাকচারার, মিস্টার দাস হচ্ছে ট্রেডার, তাকে আমি 1.5 কোটি টাকার মাল পাঠিয়েছি। মিস্টার দাস কি করলো, 3জন কাস্টমারকে সমানভাবে 50 লাখ 50 লাখ 50 লাখে 3টে সেগমেন্টে মাল বেচে দিল। বুঝে গেছি? ওকে, ঠান্ডা মাথা বোঝো। তাহলে মিস্টার বোস একজন ম্যানুফ্যাকচারার, ও মাল বেচেছে মিস্টার দাসকে, মিস্টার দাস কাকে বেচেছে, কাস্টমারদের বেচেছে, এবং প্রত্যেকে 50 লাখ টাকার ফ্রিজ বেচে দিয়েছে, ঠিক আছে? এবার এন্ট্রি হচ্ছে ট্যাক্সের। ধরো ট্যাক্স হচ্ছে 10%, 10% ট্যাক্স। তাহলে এই যে 50 লাখ টাকা সিকে বেচেছে, তার 10% কত ট্যাক্স? 5 লাখ, ঠিক? এটা সুন্দর করে লিখি, আরো সুন্দর ভালো হবে। ট্যাক্স এর 5 লাখ, ঠিক? ট্যাক্স সি এর 5 লাখ, কেন 50 লাখের 10% 5 লাখ। কাস্টমার 2 এর কি, এনারও 5 লাখ। কাস্টমার 3 কি, এনারও 5 লাখ। তাহলে 3জনে 5 লাখ যদি হয় তাহলে 15 লাখ। তাহলে স্যার কাস্টমার 1 সে 50 লাখ টাকা মাল কিনেছিল, 10% ট্যাক্স কত? 5 লাখ। কাস্টমার 2 কি 50 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা ট্যাক্স, কাস্টমার 3 50 লাখে 5 লাখ টাকা ট্যাক্স। তাহলে এরা পেমেন্ট কত করবে? এরা করবে 3জন কাস্টমারের 50 লাখ করে 1.5 কোটি টাকা প্লাস 15 লাখ টাকা। ঠান্ডা মাথায় বুঝতে হবে স্যার, কি পেমেন্ট করবে? 15 লাখ টাকা। তাহলে 1.5 কোটি টাকার মাল মধ্যে ও কি করবে, 1.5 কোটি টাকা নেবে আর 15 লাখ টাকা ট্যাক্সের মাল নেবে। তাহলে মিস্টার দাস ট্রেডার হয়ে কি করছে, পুরোপুরি 1.5 কোটি টাকা, ভালো করে বোঝো, পুরোপুরি 1.5 কোটি টাকা নিচ্ছে 3জনের কাছ থেকে, এবং প্রত্যেকে 5 করে 15 লাখ টাকা ট্যাক্স নিচ্ছে। এটা হচ্ছে কি মালের কস্ট, এটা হচ্ছে কি মালের ট্যাক্স। বুঝে গেছি? মিস্টার দাস এই টাকাটা কাকে দিয়ে দেবে? ম্যানুফ্যাকচারারকে দিয়ে দেবে। বলবে দেখো 1.5 কোটি টাকা হচ্ছে তোমার কস্ট, হচ্ছে 1.5 কোটি টাকা, ট্যাক্স হচ্ছে তোমার 15 লাখ টাকা, ঠিক আছে? মিস্টার বোস যে মাল তৈরি করেছিল, যে লাস্ট মানে ফার্স্টে ছিল একদম, ভালো বলে বোঝো, এ হচ্ছে ফার্স্ট, এনারা হচ্ছে লাস্ট লাস্ট কনজামশন করছে, মালটা ভোগ করছে। তা কাস্টমাররা মাল ভোগ করে, যেমন ধর আমি জামাটা কিনেছি, আমি ভোগ করছি, যে বানিয়েছিল সে ফার্স্ট। তাহলে মিস্টার বোস মিস্টার দাসকে মাল পাঠিয়েছিল 1.5 কোটি, মিস্টার দাস সেটাকে কি করেছে, ঠান্ডা মাথায় কি করেছে, 50 লাখ টাকা 50 লাখ টাকা 3জনকে বেচেছে, তারা 50 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা করে ট্যাক্স, 15 লাখ টাকা ট্যাক্স দিয়েছে। এই ট্যাক্সটা মিস্টার বোসের কাছে যখন আসলো, মিস্টার বোস বলবে দেখ 1.5 কোটি টাকা তো আমার মালের, 1.5 কোটি তো আমার মালের, আমি 15 লাখ টাকা গভর্নমেন্টকে দিয়ে দেবো। তাহলে নিজের মালের টাকা রেখে গভর্নমেন্টকে দিয়ে দিল। এবার আমাকে একটা কোশ্চেন বলো, ট্যাক্স কারা দিয়েছে? কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3। ট্যাক্স পেমেন্ট কে করেছে? গভর্নমেন্টকে। মিস্টার বোস কাস্টমাররা কি নিজে দিয়েছে গভর্নমেন্টকে? দেয়নি। কে দিয়েছে? মিস্টার বোস দিয়েছে। তাহলে এটা সি এর ট্যাক্স, কাস্টমারদের ট্যাক্স কে দিয়েছে? মিস্টার বোস পেমেন্ট করেছে না? এটা ঘুরিয়ে আসলো না, সি এর ট্যাক্সটা গেল মিস্টার দাসের কাছে, দাসের ট্যাক্সটা পৌঁছালো মিস্টার বোসের কাছে, বোস পেমেন্ট করলো। এই যে ঘুরিয়ে ধরা হচ্ছে নাকটা, এই টেকনিকটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। কিচ্ছু আলাদা না। ডাইরেক্ট ট্যাক্স মিস্টার সেন নিজেই গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, নিজের ট্যাক্স। এখানে কাস্টমারদের ট্যাক্স দিয়েছে কে? মিস্টার বোস। বুঝেছি? যদি C1, C2, C3 নিজে গভর্নমেন্টকে ট্যাক্স দিত, তখন ওটাকে বলতো ডাইরেক্ট ট্যাক্স। যেহেতু ওর মিস্টার দাসকে দিয়েছে, দাস বোসকে দিয়েছে, তাই এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। একদম সিম্পল জিনিস।
আমার মতে এই সিস্টেমটা বোঝা হয়েছে, আমার মতে বোঝা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যে 4-5টা টপিক জানবো তার মধ্যে ফার্স্ট টপিক কি হলো, ল। সেকেন্ড টপিক কি হলো আমাদের, কি করে আমরা ল বইটা পড়বো, এবং তারপরে কি ট্যাক্স কত রকমের হয়। এক্সাম্পল আসবো না এখনই, এক্সাম্পল পরের ক্লাসটাতে আসবো। এবার দেখো আমাদের কিছু ট্যাক্স কি নেবে যদি বলা হয়, তার আগে আমাদের জানতে আমাদের গভর্নমেন্ট ক রকমের হয়। আমাদের 4 রকমের গভর্নমেন্ট হয়। গভর্নমেন্ট, ও স্যার গভর্নমেন্ট দুটো শুনেছি, 4 কি করে হয়, সরি 3 রকমের হয় গভর্নমেন্ট। ঠিক আছে, 3 রকমের গভর্নমেন্ট, একদম 3 রকমের গভর্নমেন্ট হয় আমাদের, মাথায় রাখতে হবে। 3 রকমের গভর্নমেন্টই ট্যাক্স কামায়। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা জানি। একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। মানে স্যার 3টে ভোট হয়। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট লোকসভা, ঠিক আছে, ভালো করে বুঝেছি। একটা বিধানসভা স্টেট গভর্নমেন্টের ভোট, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের প্রাইম মিনিস্টার নিযুক্ত করি। স্টেট গভর্নমেন্টের ভোট হচ্ছে কি আমরা সিএমকে নিযুক্ত করি, চিফ মিনিস্টারকে। লোকাল গভর্নমেন্ট হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েতের ভোট। আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েতকে ভোট দিই, এই ভোটটা হচ্ছে কাউন্ট করতে হয়। তাহলে স্যার আমাদের গভর্নমেন্ট ক রকমের, 3 রকমের। তা 3 রকমের গভর্নমেন্টে কি ট্যাক্স কামায়, একদম কামায়। 3 রকমের গভর্নমেন্টই ট্যাক্স কামায়। কোন গভর্নমেন্ট কোন ট্যাক্স কামায় পরের দিন আসবো, কিন্তু আজকে আমরা কি শিখছি, ট্যাক্স সম্পর্কে কিছু জিনিস। এগুলো ইনকাম ট্যাক্স যখন পড়বো আর যে যে কোশ্চেনগুলো রিলেটেড হবে যখন আমরা আলোচনা করব তখন আমাদের কাজে লাগবে। তা গভর্নমেন্ট ক রকমের, 3 রকমের, একটা সেন্ট্রাল, একটা স্টেট, একটা লোকাল। কি বললাম, একটা সেন্ট্রাল, একটা স্টেট, একটা লোকাল গভর্নমেন্ট। বুঝে গেছি? তাহলে আমি কি কি শিখলাম প্রথম বলো। 1 নম্বরে ল শিখলাম। ল কটা ভাগ, অ্যাক্ট, রুলস, সার্কুলার নোটিফিকেশন, কোর্ট অর্ডার, অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট। ঠিক আছে, বুকসকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলতে পারি, চ্যাপ্টারকে অ্যাক্ট বলতে পারি, টপিককে সেকশন বলতে পারি, পয়েন্টকে সাবসেকশন বলতে পারি। ঠিক আছে, ট্যাক্স 2 রকমের, ডাইরেক্ট ট্যাক্স, নিজের ট্যাক্স নিজে দিচ্ছি গভর্নমেন্টকে, ডাইরেক্ট ট্যাক্স ঘুরিয়ে দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আছে স্যার গভর্নমেন্ট, গভর্নমেন্ট হচ্ছে 3 রকমের, একটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা কি স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানের যেমন রচনা হয়েছিল আমাদের বাবা সাহেব আম্বেদকর, মানে ভীমরাও রামজি আম্বেদকর জানতো যে এক না এক সময় দেশের ট্যাক্স সিস্টেম নিয়ে অনেক গন্ডগোল হতে পারে। মানে বলতেই পারে কোনো গভর্নমেন্ট যে আমি এই ট্যাক্সটা নেবো, এই ট্যাক্সটা দেবো না, হতে পারে না। দেখো আমরা ইনকাম ট্যাক্স দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে, তাই তো, আমরা ভ্যাট ট্যাক্স দিই, সেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টকে। বোঝার ব্যাপার আছে। স্যার আমি ভ্যাট ট্যাক্সটা কেন স্টেট গভর্নমেন্টকে দেবো আর আমি ইনকাম ট্যাক্সটা কেন সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো, এটা তো একটা কারণ। স্যার কেন স্যার সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা স্টেট গভর্নমেন্টকে দিচ্ছি, যেমন এন্ট্রি ট্যাক্স স্টেট গভর্নমেন্টকে দিচ্ছি, প্রফেশনাল ট্যাক্স স্টেট গভর্নমেন্টকে দিচ্ছি, তাই তো একটা ব্যাপার আছে না। তো এই যে ব্যাপারটাকে ক্লারিফিকেশন করেছিলেন আমাদের সংবিধানের মধ্যে ডক্টর বি আর আম্বেদকর। উনি কি করেছিলেন, একটা লিস্ট জারি করেছিলেন। এই লিস্ট অনুযায়ী বলেছিলেন, 3টে লিস্ট দিলাম তোমাদেরকে। কটা লিস্ট, 3টে লিস্ট, মাথায় না থাকে। ছোট ছোট জিনিস ট্যাক্স নিয়ে আমরা পড়ছি, বেশি আহামরি কিছু নয়, একদম ঠান্ডা মাথায়। 3 ধরনের লিস্ট দিয়েছিল। ঠিক আছে, পরের দিন আমরা ইনকাম ট্যাক্স সম্পর্কে আসবো, যখন অনেক ডিটেলে কাজ করব, আমরা সুন্দর করে কাজ করব। কিন্তু আজকে এই জিনিসগুলো জানতে হবে ট্যাক্স পড়তে গেলে, কেন পরের দিনে ক্লাস করতে গেলে এই কনসেপ্টটা জানা দরকার। এই 5টা কনসেপ্ট, বেশি না, 5টা কনসেপ্ট। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট। বাহ, তা লিস্ট আছে 3টে নাম। একটা ছিল সেন্ট্রাল লিস্ট, ঠিক আছে, একটা ছিল স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তো বি আর আম্বেদকর কি করেছিলেন, 3টে লিস্ট বানিয়েছিলেন। উনি জানতেন, উনি দূরদর্শী চিন্তা ভাবনা ছিল ওনার, যে হ্যাঁ
যে আজ থেকে 100 বছর পর ভারতবর্ষের সংবিধানের মধ্যে ছেড়খানি হতে পারে, আজ থেকে 100 বছর পর ভারতবর্ষের মধ্যে কোনো গভর্নমেন্ট বলতে পারে এই ট্যাক্সটা আমি নেবো, এই ট্যাক্সটা নেবো, মানে মারামারি কামড়াকামড়ি। কারণ ট্যাক্স তো রেভিনিউ গভর্নমেন্টের, না, গভর্নমেন্টের রেভিনিউকে ট্যাক্স বলে। তখন উনি বলে দিয়েছিল দেখো কিছু জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট ভোগ করবে, মানে ভোগ করবে না, মানে কালেক্ট করবে পাবে ইনকাম তার, কিছু জিনিস স্টেট গভর্নমেন্ট করবে, কিছু জিনিস সেন্ট্রাল স্টেট বোধ করবে। ভালো করে বোঝার আছে। তাহলে স্যার সেন্ট্রাল লিস্টে যে যে ট্যাক্সের কথা বলেছিল, এই ট্যাক্স কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তা সেন্ট্রাল লিস্টে যে ট্যাক্সের কথা বলেছিল সে ট্যাক্স কে নেবে? সেন্ট্রাল নেবে। স্টেট লিস্টে যে ট্যাক্সের কথা বলেছিল সেটা নেবে স্টেট গভর্নমেন্ট। ভালো করে বোঝো, সেন্ট্রাল লিস্টের ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট লিস্টের ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নেবে, কনকারেন্ট লিস্টের ট্যাক্স সেন্ট্রাল প্লাস স্টেট। বোথ নেবে। তাহলে এমন ট্যাক্স যে ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় সেটা সেন্ট্রাল লিস্টে লেখা ছিল, এমন ট্যাক্স যেটা স্টেট লিস্টে মানে স্টেট গভর্নমেন্ট নেবে স্টেট লিস্টে লেখা আছে, এমন ট্যাক্স সেন্ট্রাল স্টেট বোথ নেবে সেটা কনকারেন্ট লিস্টে এসছে। ভালো করে বোঝার ব্যাপার আছে। তাহলে এক্সাম্পল দাও স্যার। একদম চলো, যেমন ধরো ইনকাম ট্যাক্স সেন্ট্রাল লিস্টে লেখা আছে, তাহলে এটা কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টম ডিউটি ইম্পোর্ট এক্সপোর্টের উপর আসে, ইম্পোর্ট এক্সপোর্টের উপর যে ট্যাক্স কাস্টম ডিউটি কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। বুঝতে পারছি? আরো আছে, অনেক আছে, অনেক আছে, অসংখ্য আছে। স্টেট গভর্নমেন্ট কিরকম ট্যাক্স নেয়? আচ্ছা, যেমন সেন্ট্রাল সেল ট্যাক্স, অনেকে বলবে ট্যাক্সটা উঠে গেছে, পুরোপুরি উঠে যায়নি, মাথা যেন থাকে। আসবো এইগুলো নিয়ে, কোনটা উঠে গেছে পুরো, কোনটা উঠেনি। অনেকে বলে জিএসটি যে মার্জ হয়েছে, আছে অনেক টপিক আছে। তাহলে স্যার এই ধরনের ট্যাক্সগুলো কারা নেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, ঠিক আছে। স্টেট গভর্নমেন্ট কেমন ট্যাক্স নেয়? যেমন ধরো বলে প্রফেশনাল ট্যাক্স, আমি প্রফেশনাল ব্যক্তি, প্রফেশনের সেক্টরে আছি, আমাকে একটা ট্যাক্স দিতে হয়, তাহলে ওটা কি বলবো? স্টেট গভর্নমেন্টকে দেবো, ঠিক আছে। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মদ গুটকা এসব জিনিসপত্র ওপরে ভ্যাট বসে, ঠিক আছে, এখনো আছে কিন্তু মদ গুটকার ওপর, এখন উঠে যায়নি এটা। তো ভ্যাট কোথায় বসে? কেনে স্টেট গভর্নমেন্ট নেয়, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল লিস্টে এই ট্যাক্স আছে, আরও আছে, সব তো পড়া সম্ভব নয়, সিলেবাসের মধ্যে যেটুকুনি আছে সেটুকুনি দেখি। এটা সেন্ট্রাল লিস্টে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, এগুলো স্টেট লিস্টে আছে, স্টেট গভর্নমেন্ট নেবে, ঠিক আছে। এবার যেমন ধরো এন্টারটেনমেন্ট ট্যাক্স, এটা লেখা দরকার নেই কারণ এন্টারটেনমেন্ট ট্যাক্স এখন বর্তমানে নেই, আছে মানে ওটা লোকাল গভর্নমেন্টের জন্য। আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট নেবে, যেমন ধরো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটি। তাহলে স্যার একটু ঠান্ডা মাথা দেখো, আজ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে সময় ডক্টর বি আর আম্বেদকর বলে দিয়েছিল লিস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স নেবে সেন্ট্রাল লিস্টে লেখা আছে। কয়েকটা এক্সাম্পল দিয়েছি স্যার, যেমন ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটি, সেন্ট্রাল সেল ট্যাক্স। স্টেট গভর্নমেন্ট যে ট্যাক্স নেবে স্টেট লিস্টে লেখা আছে, প্রফেশনাল ট্যাক্স, ভ্যাট। কনকারেন্ট লিস্টে যেটা আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বোথ নেবে, সেটা হচ্ছে যেমন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তার মানে কি স্যার, এই ট্যাক্স ইনকাম ট্যাক্স স্টেট গভর্নমেন্ট বলতে পারে না আমি নেবো, মানে কি মাথা রাখতে হবে, কোনো স্টেট গভর্নমেন্ট বলতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে দেবো না। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে বলতে পারে না তোমাকে ভ্যাট কালেক্ট করতে দেবো না বা প্রফেশনাল ট্যাক্স কালেক্ট করতে দেবো না, আসতেই পারবে না ইনকামে। আর এই ট্যাক্সকে দুইবার ভাগ করতে হবে, কিছু সেন্ট্রাল নেবে, কিছু স্টেট নেবে, তার মানে এই ট্যাক্সটা মিলে ঝুলে খাবে। তার মানে কোনোদিনও কোনো গভর্নমেন্ট অন্যের ইনকামে হস্তক্ষেপ করবে না, সেটাই লিস্ট দ্বারা প্রকাশিত হয়েছে এবং লিস্ট হচ্ছে আমাদেরকে বলেছে, ঠিক আছে। তাহলে স্যার 5খানা পয়েন্ট আজকে কথা আলোচনা করেছি, 5টা পয়েন্টের মধ্যে ট্যাক্সের কটা মধ্যে যখন আমরা ট্যাক্স পড়েছি, ট্যাক্সের মধ্যে আমরা পড়েছি প্রথম ল 5 ভাগে, অ্যাক্ট, রুলস, সার্কুলার নোটিফিকেশন, কোর্ট অর্ডার, অ্যানুয়াল ফাইন্যান্স অ্যাক্ট, ঠিক আছে। ট্যাক্স বুক থেকে আমরা সেকশন সাবসেকশন বুঝেছি। ট্যাক্স দু রকমের, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। গভর্নমেন্ট 3 রকমের হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট।
লিস্ট 3 রকমের, আর সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। একটুখানি হুত্তুর করে আমি বলছিলাম কেন, এই জিনিসগুলো মজার জিনিস, মজা করে এরকম পড়তে ভালো লাগে। বাট হ্যাঁ, একটা কথা মাথায় রাখো, যদি মনে হচ্ছে একটু ফাস্ট হচ্ছে স্যার, একটু স্লো করে নাও, আর যদি মনে হচ্ছে স্লো হচ্ছে একটু ফাস্ট করে নাও, কোনো সমস্যা নেই। বাট ধরে সুস্থে একদম ঠান্ডা মাথা দেখো, ট্যাক্স পেপার, কস্ট পেপার এমন একটা জিনিস 100 নাম্বার স্কোর করা যায়, 100তে 100 পাওয়া যায়, মানে 40 আউট অফ 40 পাওয়া যায়। ক্লাস 11-এর ট্যাক্স এত মজার জিনিস, পুরো একদম সুন্দর রেডি হবে, সিলেবাসটা অনেকটা ছোট, আমরা খুব তাড়াতাড়ি এটাকে প্রিপারেশন নিতে পারি। তো ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, প্রিপারেশন নেওয়ার পর একটা জিনিস কি, তাড়াতাড়ি অ্যাডমিশন নাও। অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, প্রথম যে ফার্স্ট ব্যাচ আছে, ফার্স্ট ব্যাচে থাকার চেষ্টা সবাই ম্যাক্সিমাম করো। কাঠগোড়া এবং আমাদের রেল পার্কে যে যেরকম পাচ্ছ তাদেরকে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা পড়াশোনায় এই জিনিসটাকে আরও বেটারভাবে করি। আজকে ক্লাস এতটাই, খুব ভালো করে পড়ো, নেক্সট ক্লাসে অনেক ডিটেলে আমরা কাজ করবো ট্যাক্সে। চলো, টাটা।